মোগলমারিতে খনন কার্যের ফলে পাওয়া গেছে নকশাযুক্ত ইট, বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের বাসস্থানের কুঠুরি। এছাড়া পাওয়া গেছে ত্রিরথ কাঠামোযুক্ত নকশা ও অনেকগুলি গর্ভগৃহ। এত সুন্দর বিচের মাঝে এই পুচকি আপন মনে খেলা করছে। ওর মতো করে একটি ঘর বানাচ্ছে বা আপন মনে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। আমার এই রাইডের প্রধান উদ্দেশ্য ছিল এই বাগদা বিচ, কিন্তু একটা জিনিস দেখলাম, বাগদা বিচ যাওয়ার পথেই এই মোগলমারি বৌদ্ধ বিহারটি পড়ে। আর এই বিচের সৌন্দর্য আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেব, বাগদা, বালাসোর বা উড়িষ্যার দিকে যাচ্ছেন বা আসছেন, রাস্তাতেই এই স্থানটি পড়ে। অবশ্যই ঘন্টাখানেক সময় কাটিয়ে এই জায়গাটা একবার পরিদর্শন বা ভ্রমণ করে নিন। সত্যি ঐতিহাসিক স্থান, ভালো লাগবেই লাগবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চলেছি মোগলমারি বৌদ্ধ বিহার, যা হলো পশ্চিমবঙ্গের নালন্দা। এই নালন্দা বলে অ্যাকচুয়াল নালন্দাকে অপমান করতে চাইনি। এটাও একটি বৌদ্ধ বিহার, যেটা কিনা পশ্চিমবঙ্গের একমাত্র বৌদ্ধ বিহার। দাঁড়িয়ে আছি ধুলাগড় টোল প্লাজা। পুরো রুটটা আপনাদেরকে ধুলাগড় হিসাবে বর্ণনা করতে চলেছি। ধুলাগড় টোল প্লাজায় দাঁড়িয়ে গাড়িতে মিটারের কাটা 0 করে নিলাম। এটা হলো খড়গপুর সিটি মোড়। দেখুন, বাদিকে খড়গপুর, ডান দিকে মুম্বাই। বাদিকে খড়গপুর মানে যে এটা আপনার নাগপুরের দিকে চলে গেল, আর এটা মুম্বাই মানে বাগদা, বেলদা, বালেশ্বর এই রাস্তা। এবার কত কিলোমিটার এলাম, ধুলাগড় থেকে কত কিলোমিটার এসে আমাদের কনফিউশন হয় কোন দিকে যাব। 93 কিলোমিটার। এখন 10টা 10, অর্থাৎ এই মোড় থেকে ডান দিক, অর্থাৎ যে রাস্তা দিয়ে আসছিলাম সোজা। এখানে কেন দাঁড়ালাম? এটা হলো ধুলাগড় থেকে 129 কিলোমিটার দূরে। ডান দিকে একটা রাস্তা চলে গেল। এই রাস্তাটা কোথায় যাচ্ছে জানেন? এটা যাচ্ছে কুরুম্বেরা পোর্ট, কুরুম্বেরা কেল্লা। এখান থেকে পুকাই মোড় যাবেন, পুকাই মোড় থেকে বাদিকে টার্ন নিলে কুরুম্বেরা পোর্ট। এবার একটা ওডিআর প্রোগ্রাম করছেন বা একদিনে ট্যুর প্রোগ্রাম, তাহলে কুরুম্বেরা কেল্লা আর মোগলমারি বৌদ্ধ বিহার দুটো একসঙ্গে করুন, করে একদিনের প্রোগ্রাম করে বাড়ি চলে যান। অবশ্যই কুরুম্বেরা পোর্ট একা করবেন না বা মোগলমারি একা করবেন না। আর এর সঙ্গে যদি ভাবেন কুরুম্বেরা পোর্ট, মোগলমারি, বাগদা বিচ, তাহলে 1 নাইট স্টে বাগদা বিচে করে যান। খুব ভালো। কত কিলোমিটার একবার মিটারের কাঁটায় দেখিয়ে দিই। দেখুন, 128.7 কিলোমিটার। ধুলাগড় থেকে এই দূরত্বে এলে ডান দিকে বেঁকলেই আপনি চলে যেতে পারবেন কুরুম্বেরা পোর্ট, আর সোজা চলে গেলে বাগদা বা আমাদের উদ্দেশ্য আজকের বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার আর কুরুম্বেরা পোর্টের দূরত্ব 20 কিলোমিটার। ধুলাগড় থেকে 140.9 কিলোমিটার এলাম, এসে থমকে দাঁড়ালাম। কেন? এই কলকাতা মুম্বাই হাইওয়ের উপরেই এই দূরত্ব আসার পরে একটি বোর্ড দেখতে পাবেন ছোট্ট করে, এই যে লেখা রয়েছে ইতিহাসের সম্পদ, স্থাপত্যের প্রশ্নক্ষেত্র, মোগলমারি বৌদ্ধ মহাবিহার। এখান থেকে 200 মিটার। তাহলে এখানে থমকে দাঁড়ান। ওই বোর্ডটারই
পাশ দিয়ে একটা বাইক পারাপারের মতো রাস্তা রয়েছে, আর তা না হলে যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে এই যে মোড়টা, এই মোড়টা থেকে ডান দিকে দেখে এগিয়ে যান। এই ডান দিকেই হলো মোগলমারি বৈদ্যবিহার। হাইওয়ের পাশের এই রাস্তাটা দিয়েই, এটা তো ভাঙাচোরা মানে গ্রামীণ রাস্তা, দেখে মনে হবে এটা আবার রাস্তা হতে পারে। হ্যাঁ, এটাই রাস্তা, এটা দিয়েই দেখে যান। দেখুন এই সেই রাস্তা। আর আমি আপনাদেরকে যে ডিসপ্লেটা দেখিয়েছিলাম, ওই যে আমি আপনাদের বলেছিলাম ওই মোড়টাতে ঘুরে আসুন। আমি তো এলাম বাইকে। আপনারা এই মোগলমারি যদি ট্রেনে আসতে চান তাহলে কিভাবে আসবেন? দেখুন এর কাছাকাছি দুটো রেলওয়ে স্টেশন হচ্ছে, এক খড়গপুর আর এক হচ্ছে বেলদা। খড়গপুরে আসতে গেলে বা বেলদা আসতে গেলে হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6টা ধৌলি এক্সপ্রেস ধরুন। 7টা 40-এ খড়গপুর ঢুকিয়ে দেয়, আর 8টা 15-এ বেলদা। খড়গপুর থেকে বাসে করে মোগলমারি বাস স্ট্যান্ড আসুন, 40 টাকা ভাড়া। আর বেলদা থেকে বাসে এলে 20 টাকা ভাড়া। মোগলমারি বা মনোহরপুর বাস স্ট্যান্ড নামুন। বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ হাইওয়ে থেকে 200 মিটার দূরেই এই মোগলমারি বৈদ্যবিহার। আমি বাইকে এসেছি, আপনারা ট্রেনে এলে এইভাবে আসুন। আর এর সঙ্গে আরেকটা আপনারা জুড়ে নিতে পারেন, যার বর্ণনা আমি দেখিয়েছি, সেটা হচ্ছে কুরুম্বেরা পোর্ট। একই রাস্তায় পড়ে, একটা অটো টোটো ভাড়া করে নিন, দুটো একসঙ্গে করে বেরিয়ে যান। বাইকে এলে কোনো অসুবিধা নেই। এবার চলুন এর ইতিহাস জানি, ট্রেনে খড়গপুর বা বেলদা। এছাড়া আপনি আর এক কাজ করতে পারেন, খড়গপুর বেলদা নামে উড়িষ্যাগামী লোকাল ট্রেনে চেপে পড়ুন। দাঁতনের আগে হচ্ছে নেকুরসেনী স্টেশন। নেকুরসেনী স্টেশন থেকে এই জায়গার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এবার একটা বিষয় আসে যে এটি কতক্ষণ খোলা থাকে। সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখানে এন্ট্রি হচ্ছে ফ্রি, কোনো প্রবেশ মূল্য নেই। মোগলমারির প্রথম নাম ছিল অমরাবতী। অনেকে বলে এই জায়গার নাম সখী সেন, আবার বর্তমান নাম মোগলমারি। এরকম নাম কি থেকে কিভাবে এলো? গৌরগোপাল দে মহাশয়ের মুখ থেকেই সম্পূর্ণ কথা তাহলে আমরা এবার শুনে নিই। বর্তমান ফেসবুক আর রিলসের যুগে ইতিহাসের কথা আর কারো ভালো লাগে না, তবে আমি 100 ভাগ আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানকার ইতিহাস একবার গৌরগোপাল বাবুর মুখ থেকে শুনে দেখুন। সত্যি অনেক অজানাকে আপনি জানতে পারবেন। তাই অনুরোধ করব, ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা একবার দেখুন। এখানে এসে পরিচয় হলো এক স্বনামধন্য ব্যক্তির সঙ্গে। ওনার পরিচয় ওনার মুখ থেকেই শুনে নি, এবং এই জায়গা সম্বন্ধে যতটা তথ্য আপনাদের সঙ্গে পারি শেয়ার করতে ততটাই করছি। আমার নাম শ্রী গৌরগোপাল দে। আমি এখানকার দেখভালের দায়িত্ব, কোথায় বলতে গেলে আমি এখানকার কেয়ারটেকার। উনি এসছেন। আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা শুধু যেমন এক সময় গৌতম বুদ্ধের বাণী বৌদ্ধং শরণং গচ্ছামি মন্ত্র উচ্চারিত হয়েছিল, পরবর্তীকালে যেমন মুঘল পাঠানদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে, এবং তার সঙ্গে নানা রকম জনশ্রুতি নিয়ে এই জায়গা বর্তমান আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা যদি আমরা একটু পিছিয়ে যাই, 1997, 98, 99 সালের দিক থেকে বলি আমরা, তাহলে দেখা যাবে যে এটা একটা পরিত্যক্ত ঢিবি ছিল। একটা ন্যাশনাল হাইওয়ে বর্তমান হয়েছে, আগে খুব প্রাচীন রাস্তা, জনপথ ছিল, যেটা আপনার উড়িষ্যার সঙ্গে বা দক্ষিণ ভারতের মানুষের সঙ্গে যোগাযোগের যে রাস্তাটা ছিল, তার ঠিক পাশেই মাত্র রাস্তা থেকে 500 মিটার দূরত্বে একটা ঢিবি ছিল। এই ঢিবিকে নিয়ে নানা রকম জনশ্রুতি ছিল। এই জনশ্রুতির জন্য মানুষের সঙ্গে এই ঢিবির কোনো রকম সংযোগ ছিল না। 1998-99 সালে
কলকাতা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্ত, উনি পশ্চিম মেদিনীপুরে প্রধানত এসেছিলেন আমাদের যে মোগলমারি থেকে পশ্চিম দিকে, যেটা দূরত্ব আমরা যদি বাতাসে ভেসে ভেসে চলে যাই তাহলে বর্তমান তার দূরত্ব 3 কিলোমিটার, আর বাই রোড গেলে এটা 7-8 কিলোমিটার হয়ে যায়। এই সুবর্ণরেখা নদী প্রাচীনকালে উত্তর থেকে দক্ষিণের যে বাণিজ্যিক সম্পর্কের একটা প্রধান ভূমিকা পালন করত। এই ব্যাপারে তিনি গবেষণামূলক কাজে এসেছিলেন এবং তার বোথ সাইডে, সুবর্ণরেখার বোথ সাইডে পুরাতত্ত্ব নিয়ে গবেষণার কাজে নিয়ে এখানে এসেছিলেন। এখানে এসে তিনি যখন এখানকার মানুষের সঙ্গে কথা বলেন, তখন এই যে ল্যান্ডটা যেটা ঢিবির আকারে ছিল, যেটা এখন বর্তমানে স্ট্রাকচারগুলো বেরিয়েছে, তখন এই ঢিবির মালিকানাধীন ছিলেন তরুণ সেবা সংঘ বলে একটা সংঘ, যেটা একটা ব্যক্তি সংগঠনের মালিকানাধীন ছিল। বিশেষ করে তারা যখন বৃষ্টিকালে এখানে আসতেন, তরুণ সেবা সংঘের নানা মেম্বাররা, তখন তারা এখানকার সারফেস লেভেলের উপরে মাথা ভাঙা বৌদ্ধ মূর্তি, হাত পা ভাঙা বৌদ্ধ মূর্তি, তার সঙ্গে সঙ্গে কিছু বৌদ্ধ সম্পর্কযুক্ত অনেক রকম অ্যান্টিক ওনারা কুড়িয়ে পেয়েছিলেন। সেইগুলো ডক্টর দত্তকে দেখানোর পর তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন যে নিশ্চয়ই যদি সারফেস লেভেলে এইসব অ্যান্টিক পাওয়া যায় তাহলে নিশ্চয়ই এর অন্দরে কোনো ইতিহাস আছে। এই ভেবে তিনি 2003 সালে প্রথম খনন কার্য করেন এবং 2000 সালের পর 2-3 বার খনন করার পর তিনি বলেন যে এটা ছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের একটা বৌদ্ধ বিহার বলে। যে বৌদ্ধ বিহার আমরা এখনো বর্তমান দাঁড়িয়ে আছি, এই বৌদ্ধ বিহারের কিন্তু যখন ঢিবি ছিল, এই ঢিবির কিন্তু একটা নাম ছিল সখী সেনার ঢিবি বলে। সেই সখী সেনার ঢিবিকে নিয়ে একটা জনশ্রুতি ছিল, যে জনশ্রুতিটা আমার এখনই বলা উচিত। জনশ্রুতিটা হচ্ছে কি না, সিরাজদৌল্লা বাংলার শেষ শাসক মারা যাওয়ার পর যখন কোনো শক্তপোক্ত শাসক ছিলেন না, তখন বাংলার অনেক ছোট ছোট সামন্ত রাজারা কি করেছিলেন না, এখানে ছোট ছোট জায়গার উপরে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেছিলেন। সেখানে এরকম একজন বিক্রমজিৎ বা মতানুসারে বিক্রম কেশরী বলে একজন রাজা ছিলেন, তিনি এই অঞ্চলে রাজত্ব করতেন। এবং ঘটনাচক্রে উনার একমাত্র কন্যা সখী সেনা খুব বাল্যকাল থেকে পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য তিনি এখান তার জন্য একটা নির্দিষ্ট পাঠশালা নির্মাণ করেছিলেন। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে কালের প্রভাবে তার যে সহকর্মী বলা ঠিক নয়, তার যে নিম্নতম কর্মী সেনাপতি ছিলেন, সেই সেনাপতির একমাত্র পুত্র ছিল উহিমানি বলে, তিনিও কিন্তু খুব পাণ্ডিত্যপূর্ণ হওয়ার জন্য দুজনের পড়াশোনার ব্যবস্থা এই ঢিবির উপরে করা হয়। সেই সখী সেনা এবং উহিমানি যখন বাল্য কৈশোর কাটিয়ে যৌবনে আসে, তাদের মধ্যে একটা প্রণয় ঘটিত সম্পর্ক হয় এবং সেই তখনকার দিনের যে সামাজিক ভেদাভেদ নানা রকম ছিল, তখন সেই সেনাপতি এই কথা জানাজানি হওয়ার পর তার সন্তানকে নিয়ে তিনি রাজ্যত্যাগ করেছিল, আর সখী সেনা এখানে আত্মাহুতি দিয়েছিল সেই বিরহে। সেই থেকে এই ঢিবির নাম সখী সেনা। পরবর্তীকালে আমি তো এখানকার ভূমিপুত্র, এখানে আমার ঠাকুর দাদা তার বংশ পরম্পরাগত চলে এসেছে যে এখানে কোন নারীর পেজাত্তা ঘুরে বেড়ায়, কেউ ঘোড়ায় টক বগিয়ে ছুটে যায়। এই যে জনশ্রুতিটা কি করেছিল না, সাধারণ মানুষের সঙ্গে এই ঢিবির একটা ডিস্টেন্স তৈরি করে দিয়ে গেছিল। যাই হোক, জনশ্রুতিতেই থাক, কিন্তু আমরা আসি আসল ইতিহাসে। এইখানে খনন করার পর 2011 সালে ডক্টর দত্ত আমাদের পৃথিবী ছেড়ে এখানে চলে যান। সেই বছর পশ্চিমবঙ্গ সরকার এটাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে এবং তারা যখন র্যান্ডম কাজ শুরু করেন, তারা যখন 2016 সালে এসআইকে যে রিপোর্টটা দেন, তখন তারা বলেন যে এটা ছিল মৌর্য, গুপ্ত, পাল 3টা লেয়ারে আমরা এই বিহারটা পেয়েছি। তাহলে এই যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক বলে ডক্টর দত্ত বলেছিলেন, সেটা কিন্তু তিনি সামান্য খোঁড়াখুড়ির পর তিনি যে অস্তিত্বটা পেয়েছিলেন তিনি সেটা বলে গেছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারলাম যে এটা খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নয়, এটা মৌর্য, গুপ্ত, পাল 3টা লেয়ারে তৈরি হয়েছিল এবং এখানে একাধিক বিহার ছিল, সেই জন্য এটাকে মহাবিহার বলা হচ্ছে। এবং এই বিহারের দুটো বিহারের আমরা অস্তিত্ব পেয়েছি, তার স্ট্রাকচারাল ব্যাপারগুলো সব পরীক্ষামূলক হয়েছে, সময়ও নির্ধারণ করতে পেরেছি, তাদের নামাঙ্কিত ফলকও আমরা পেয়েছি।
তাদের অ্যাক্টিভিটি কি ছিল সেটাও আমরা পেয়েছি। হ্যাঁ, আমি এগুলো আস্তে ধীরে ধীরে বলছি। আমরা একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে একাধিক বিহারে পাওয়া গেছে। এখানে মোটমাট 2টো বিহার পাওয়া গেছে। বর্তমান এখানে দাঁড়িয়ে আছেন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালের মধ্যে যে স্টাকো অলঙ্করণ গুলো করা আছে, এদিকে যে বিহারটা ছিল তার এটা ছিল আউটার ওয়াল। তারপরে আমরা এদিকে যখন চলে আসব তখন এদিকে আর একটা বিহার ছিল, এবং এটা প্রপার যদি খনন কার্য হয় এই বৌদ্ধ বিহারের, তাহলে এটা প্রদক্ষিণা পথ পাবো। বা এদিকে যদি আরো খোঁড়াখুঁড়ি করা হয়, বা এদিকে যদি আরো খোঁড়াখুঁড়ি করা হয়, এরকম অনুরূপ স্ট্রাকচারের এইরকম দেওয়ালের গায়ে অসংখ্য এই স্টাকো নকশাযুক্ত আমরা অনেক মূর্তি আরো পেতে পারি। এটা 2011 সালে ডিসকভার হয়েছে এটা, এই মূর্তিগুলো। এটা এদিকে একটা বিহার যে ছিল তার একটা আউটার ওয়াল এটা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আমরা দাঁড়িয়ে আছি যেখানে, এদিকে একটা বিহার ছিল। তাহলে এখানে নানা রকম, এখানে হীনযান মহাযান যখন ভাগ হয়ে যায় তখন এই হীনযান বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধ ভিক্ষুকরা, এই মানে গবেষকদের মতে বলছি, এরা হয়তো এটা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যামিনীকান্ত চন্দ্র বলে একজন জমিদার ছিলেন, তার জমিদারিত্বের মধ্যে এটা ছিল, এবং তিনি খুব সংস্কৃতি মনস্ক মানুষ হওয়ার জন্য তিনি এই ঢিবির উপরে একটা স্টেজের আকৃতি একটা বাড়ি তৈরি করেছিলেন 1944 সালে। এখানে কি নাট্য চর্চা হতো, খুব বড় বড় রথী মহারথীরা এখানে অভিনয় করে যেতেন। আমরা যদি এই যে বৌদ্ধবিহার দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি হাইওয়ে বা লেভেল ক্রসিংটা টপি আরো 1.5 কিলোমিটার চলে যাই, এখানে মনোহরপুর রাজবাড়ি আছে। সেই মনোহরপুর রাজবাড়িতে ছিল তাদের একটা বিশেষ, এই মনোহরপুর রাজবাড়ি ছিল এত অঞ্চলের সাংস্কৃতিক একটা পীঠস্থান ছিল। যেমন ছিল রক্তের সম্পর্কে শচীন দেব বর্মনের মতো মানুষের এখানে রক্তের ছোঁয়া আছে, তেমন আপনার আমাদের যে নাট্যকার গিরিশ ঘোষ তার মতো অভিনেতাও সেখানে অভিনয় করে গেছেন। এবং সে রাজবাড়ির সঙ্গে আমাদের মোগলমারির একটা সূত্র জড়িয়ে আছে। যদি আমরা আরো একটু এগিয়ে আসি, ঊর্ধ্ব থেকে আর একটু এগিয়ে এলাম, আরো 1000 বছর এগিয়ে এলাম, এগিয়ে আসার পর জানা যায় এখন অনেকে এসে আপনাদের মতো মানুষ বা অনেক মানুষ এসে বলেন হঠাৎ গ্রামের নামটা মোগলমারি হলো কেন। এই মোগলমারি নামের সঙ্গে এই রাজবাড়ির সম্পর্ক জড়িয়ে আছে। আমি যদি এক কথাই বলি কি করে জড়িয়ে আছে, না মোগল পাঠানদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এখান থেকে অনত দূরে 15 কিলোমিটার দূরে টুকারুই বলে একটা জায়গায়, একদিকে দাউদ খাঁ মোগলদের আর পাঠানদের সুলেমান কারনারি, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল। মোগলমারি নামের প্রসঙ্গটা আসি, তারপরে সেটাই যাচ্ছি আমি। মোগলমারি নামটা কোনো গবেষক বলেন যে মোগলরা যুদ্ধক্ষেত্রে এই পদ দিয়ে মারিয়ে যেত, মোগলমারি, ছোট চলার রাস্তা বা এরকম বলে মোগলমারি, সেই জন্য মোগলমারির নাম হতে পারে। আবার কোনো গবেষক বলেন যে বারবার যখন পাঠানরা মোগলদের কাছে পর্যুদস্ত হচ্ছেন তখন এইসব অঞ্চলে মোগলরা তাও পেতেছিল, হয়তো রাতের অন্ধকারে আসে যুদ্ধের বহির্ভূত যে নিয়ম না মেনে কিছু মোগল সৈন্যদের মেরে বা কেটে দিয়ে গেছিল বলে মোগলমারি নাম হতে পারে। যখন আরো গবেষকরা যখন আরো এই গবেষণা চালিয়ে গেলেন, দেখা গেল যে মোগলমারি যুদ্ধ হওয়ার আগে আবুল ফজল তার আইনি আকবরীতে মোগলমারি শব্দটা উল্লেখ করে গেছেন। তখন আগে থেকে নাম ছিল। আমি বলেছিলাম প্রথমত এখান থেকে 2টো যে বিহার পাওয়া গেছিল, যেটা রিসেন্টলি বা কিছুদিন আগে, কয়েক বছর আগে আমার বেনারস হিন্দু কলেজের গবেষক, পালি ভাষার অধ্যাপক যিনি সীতারাম দুবে, এবং আমাদের ডক্টর অশোক দত্তের এক ছাত্র, বর্তমান যিনি কলকাতা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান হয়ে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের, দুজনের গবেষণার জানা গেছে যে এখানে মোগলারিকা বলে একটা বিহার ছিল। সেই বিহারটা সাধারণত উৎপত্তি হয়েছিল কি থেকে, না ভগবান বুদ্ধের একজন প্রধান সন্ন্যাসী ছিলেন মহামোদগল্লায়ন, হয়তো তার শরীরের কোনো অংশ বা তার শরীরের পরিধেয় বস্ত্রের কোনো অংশ বা তার খাদ্য পাত্র পানীয় কোনো জিনিস নিয়ে এই বিহারটা স্থাপনা করা হয়েছিল বলে সেই থেকে মোগলমারি নামটা হয়েছে। এইবারে যেটা বলছি, একটা বিহারের উল্লেখ করেছি, আর একটা বিহারের নাম ছিল যজ্ঞপিণ্ডিক বলে বিহারটা। আমরা যখন এখানে যজ্ঞপিণ্ডিক বিহারের নামটা পেলাম তখন জানতে পারলাম, তখন এখানে আরো যখন অনেক সোনা দানা, গোল্ড কয়েন, প্যান্ডেন্ট মুকুটের ভগ্নাংশ এইসব পেলাম, তখন এইসব সোর্স খুঁজতে গিয়ে জানতে পারা গেল যে অনেক বণিকের এখানে আনাগোনা ছিল, অনেক বণিকের,
যেহেতু একজন ভগবান বুদ্ধের যিনি যে ছিলেন, মানে যারা অনুগামী ছিলেন বা উপাসক ছিলেন, তাদের কাছে তো অর্থ ব্যয় তো ছিল না। এই বণিকরাই এসে এই বণিকরা এসে কিন্তু এখানে কি করেছিলেন না, ওনারাই এসে উৎসর্গ করে যেতেন, যেগুলোর অস্তিত্ব পেয়েছি। সেইখানে অগ্নপিণ্ড বলে একজন বণিকের আমরা পরে দেখার পরিচয় করে দিতে পারি। যখন তার অস্তিত্ব পেলাম, তখন জানতে পারলাম কি না, উনি তার সারা জীবন তিনি যত ব্যবসা বাণিজ্য যা কিছু উপার্জিত করেছেন, কোনো না বৌদ্ধের উনি কন্ট্রিবিউশন করে গেছেন। উনার কন্ট্রিবিউশনে কিন্তু বিহারটা তৈরি হয়েছিল বলে সেই অগ্নপিণ্ড বণিকের নামানুসারে যজ্ঞপিণ্ডি বিহারটা নাম হয়েছিল। আর এবারে আপনাকে দেখাই, এখানে যে আপনি মিউজিয়ামে এসছেন, একদম প্রাথমিক পর্বে আমাদের মোগলমারি এই অবস্থায় ছিল, মানে এক্সকারভেশন হওয়ার আগে। তারপরে স্টেপ বাই স্টেপ খনন হয়। এটা ছিল প্রবেশ পথ। এখানে 3টা লেয়ারে পেলেও আমরা কিন্তু এই যে যেটা প্রবেশ পথ, এটা কিন্তু কমন ছিল, এটা কমন ছিল। হ্যাঁ, তারপরে এই সব সেলগুলোতে ছিল থাকার জায়গা, ভিক্ষুকরা থাকতেন, এইসব সেলগুলো থাকার জায়গা ছিল। এই সেলগুলো থেকে শুধু আমরা অনেক ওনাদের দৈনন্দিন ব্যবহারিক জিনিসপত্র সবকিছু টেরাকোটার উপরে, খাদ্য পাত্র, পানীয় পাত্র এবং লাইটের সোর্স, মাটির প্রদীপ, এসব আমরা সবকিছু এখান থেকেই আমরা পেয়েছি, এখান থেকে। আর এই মূর্তিগুলো কিন্তু তখন সার্ফেস লেভেলে পুড়িয়ে পাওয়া হয়েছিল, যখন তরুণ সেবা সংঘ ল্যান্ড অনার ছিলেন। ওনার দেখানোর পরে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন খনন কার্য করার সময়। এবং নরেন্দ্রনাথ, হ্যাঁ, উনার সঙ্গে আলাপ হয়েছিল ডক্টর অশোক দত্তের, যেহেতু উনিও মানে শিক্ষকতার সঙ্গে সঙ্গে লোকাল ইতিহাস নিয়ে গবেষণা করতেন, সেই সূত্রে ওনার সঙ্গে আলাপ হয়েছিল। আর 2016 সালের 24শে জানুয়ারি আমরা এই মূর্তিগুলো পেয়েছিলাম। 95 এখানে মূর্তি পেয়েছিলাম একটা স্টেজ থেকে। এখানে ভালো মানে ছোট বয়সের গৌতম বুদ্ধ থেকে তার মৃত্যু পর্যন্ত যতগুলো ছিল সব রকমের ফুল পেয়েছি। আর এখানকার সবচেয়ে লেটেস্ট জিনিস হচ্ছে যেটা ডেকোরেশনের ব্রিকটা। আপনার এই যে ডেকোরেশনের ব্রিকগুলো দেখছেন, এগুলো কিন্তু সব কিন্তু গুপ্তা পিরিয়ড, এবং গুপ্তা পিরিয়ডে সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছিল। স্টাকো থেকে শুরু করে নানা অলঙ্করণ ইট থেকে শুরু করে সবকিছু কিন্তু গুপ্তা পিরিয়ডে এগুলো হয়েছিল। আর যে ইটগুলো দেখছেন, এগুলো একদম প্লেন এবং বড় বড় চওড়া, এগুলা কিন্তু সব মৌরিয়ান পিরিয়ডের। তবে আপনি যে স্ট্রাকচারে দেখে এসছেন, বড় ইট, ছোট ইট, এগুলো প্রচুর রিউজ হয়েছে। মৌর্য যুগের ইট গুপ্ত যুগে লেগেছে, গুপ্ত যুগের ইট পাল যুগে লেগেছে, এগুলো প্রচুর রিউজ হয়েছে এগুলা। আর এখানকার যে বিহারগুলো যে নাম বললাম, তার যে দুটো যে মানে ফলক, এই সেই ফলক দুটো, এখানে একটা, ওখানে একটা। আর এখানকার সেই স্টাকো অলঙ্করণ বলছি, আপনি স্টাকো নিয়ে কিছু কথা বলছেন না, স্টাকো অলঙ্করণ গুলো এরকম দেওয়ালে ছিল। এগুলো স্টাকো কথাটা চুন, সুরকি, চিটে গুড়, খয়ের মিশে লেই তৈরি করে, একটা মশলা তৈরি করে যে অলঙ্করণটা করা হতো, তাকে স্টাকো অলঙ্করণ করা হয়। এটা মূলত বিশেষ করে আমরা গুপ্তা পিরিয়ডের সময় বেশি করে দেখেছি। এগুলো সব পটারি, নানা রকম অংশের পরে ধূসর রঙের পটারি, লোহিত রক্তের পটারি, এরকম। এখানে সৃষ্ট পাথর পাওয়া গেছে, যে পাথরটা আমাদের সুবর্ণরেখা বিধৌত অঞ্চলে প্রচুর রকমের পাওয়া যেত এক সময়। সুবর্ণরেখা আপনাকে প্রথমেই বলেছি, যদি আমরা বাতাসে ভেসে চলে যাই, এখন 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আছে, বায়ু দূরে গেলে 6-7 কিলোমিটার দূরে যায়। আর এগুলো আপনার হচ্ছে, এই জিনিসটা হচ্ছে স্প্রিং ক্রাফট, মানে যে যারা যখন এখানে আসতেন, যেসব বণিক বলুন বা কোনো গেস্ট আসতেন, তাদেরকে আতর ছিটিয়ে ওনাদেরকে ইয়ে করা হতো, মানে অভিনন্দন আহ্বান জানানো হতো। এছাড়া নানা রকম মৃৎপাত্র আমরা পেয়েছি এখান থেকে। এটা হচ্ছে আপনার ভৌতিক ট্যাবলেট বা নিবেদিত বস্তু। যারা বৌদ্ধ বিহারে আসতেন, বৌদ্ধের নানা মুদ্রায় ছবি অলঙ্করণ করা ছিল, এবং প্রত্যেকের কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা। শুধু একটা কমন কনসেপ্ট ছিল, ডাম্পিং দেওয়ার দুটো আছে ওপরে কমন, নাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সব ধরনের আলাদা আলাদা। এগুলা যেমন আমরা এখন জঙ্গলমহলে বা অন্য কোথাও গেলে হাতি ঘোড়ার মতো জিনিস যেমন আমরা উৎসর্গ করি, ঠিক সেম এই ক্যাটাগরিতে বৌদ্ধ বিহারে যারা আসতেন, তারা এগুলো উৎসর্গ করতেন, স্তূপে উৎসর্গ করতেন, যে মানুষ কামনা জানানোর জন্য। ঠিক এইভাবে
আর আমাদের কাছে যা এখান থেকে উৎখননে যে অ্যান্টিক পাওয়া যাচ্ছে তার 99% এখানে নেই। দুটো ভাগে ভাগ হয়ে গেছে, 2003 থেকে 11 পর্যন্ত আছে সম্ভবত আশুতোষ মিউজিয়ামে, আর 12 থেকে 16 পর্যন্ত আছে আপনার বেহালা মিউজিয়ামে। এবার আমরা মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অতনু প্রধান স্যারের মুখ থেকে কিছু মনে জিজ্ঞাসা প্রশ্ন উত্তর জেনে নেব। একটুখানি ধৈর্য নিয়ে ভিডিওটা পুরো দেখার পুনরায় অনুরোধ জানালাম। যে প্রশ্নটি প্রথমে করলেন যে তাম্রলিপ্তের সাথে মোগলমারির সম্পর্ক, সেই বিষয়ে আপনাকে বলতে পারি যে চৈনিজ পরিব্রাজক ফাইহেন এবং হিউয়েনসাং এর লেখা থেকে তাম্রলিপ্তের বিষয়ে জানতে পারা যায়। বিশেষ করে ফাইহেন যখন তাম্রলিপ্তে আসেন তিনি 22টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু পুরো তাম্রলিপ্ত প্রদেশে মোগলমারি ব্যতীত কোনো বৌদ্ধ বিহার কিন্তু প্রত্নখননের মাধ্যমে পাওয়া যায়নি। ফাইহেনের প্রায় 225-30 বছর পরে যখন হিউয়েনসাং তাম্রলিপ্তে আসেন, তিনি বলছেন যে তাম্রলিপ্তে তিনি 22 জায়গায় 10টি বৌদ্ধ বিহার দেখছেন এবং 1000 বৌদ্ধ সন্ন্যাসীর উপস্থিতির কথা। তার পাশাপাশি তিনি 4 জন পাস্ট বুদ্ধের অস্তিত্বের প্রমাণ পেয়েছিলেন বলে তার শিইউকিতে তিনি উল্লেখ করেছেন। কিন্তু সেই 10টি বৌদ্ধ বিহারেরও কোনোটি পাওয়া যায়নি আজকের এই মোগলমারি বাদ দিয়ে। কারণ হিউয়েনসাং তার শিইউকিতে বঙ্গদেশের 4টি প্রদেশের কথা উল্লেখ করেছিলেন: সমতট, পুণ্ড্রবর্ধন, কর্ণ সুবর্ণ এবং তাম্রলিপ্ত। মোগলমারি সে জায়গায় তাম্রলিপ্তের অধীন একটি স্থান। তবে মোগলমারির সাথে শুধু তাম্রলিপ্তের সম্পর্কিত ব্যাপারটা এমন নয়, তাম্রলিপ্তের পূর্বেও মোগলমারিতে যে বৌদ্ধ ঐতিহ্য বা তার ইতিহাস জড়িয়ে রয়েছে। কারণ ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের 40 বছরের পর অরহত খেমা, যিনি একজন ভিক্ষুণী ছিলেন, তিনি কলিঙ্গরাজ ব্রহ্মদত্তকে একটি দন্ত ধাতু উপহার দিয়েছিলেন। সেই দন্ত ধাতু কলিঙ্গরাজ পরম শ্রদ্ধার সাথে নিয়ে এসে তার রাজধানীতে স্থাপন করেন এবং রাজধানীর নামকরণ করেন দন্তপুর। ঐতিহাসিকদের মত যে প্রাচীন সেই দন্তপুর আজকের দাঁতন সন্নিহিত এলাকা এবং মোগলমারির সেই দন্তপুরের অধীন একটি অখ্যাত গ্রাম। আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয় যেটি ছিল যে পুস্তক বা লেখা বা গবেষণা, মোগলমারি নিয়ে বহু পুস্তক রয়েছে, বহু গবেষক, বহু ইতিহাসবিদ, বহু লেখক তাদের মতন করে লিখেছেন। এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন পাবলিকেশনের আন্ডারেও বিভিন্ন গ্রন্থ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2013-14 শিক্ষাবর্ষে এটিকে 6ষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোগলমারির ইতিহাস। যদিও পরবর্তীকালে সেই ইতিহাসের অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে বা তথ্যের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেগুলির আর দ্বিতীয় সংস্করণ হয়নি। সেই পুরনো তথ্য আজও বইতে রয়েছে। তবে যেটা গর্বের বিষয় যে ছোট ছোট শিশুরা অন্তত মোগলমারির ইতিহাস পড়ছে এবং তাদের মধ্যে আগ্রহ জাগছে এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিদেশেরও বহু শিক্ষার্থীরা, গবেষকরা তারা মোগলমারিতে গবেষণার জন্য আসছেন। এটি সব থেকে আনন্দের বা গৌরবের বিষয়। আপনার তৃতীয় প্রশ্নের বিষয়ে বলি যে মোগলমারিতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন পুরাবস্তু পেয়েছেন, এটা পাওয়াও স্বাভাবিক। তবে সরকারিভাবে সেগুলিকে এক জায়গায় এনে তার সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের তেমন কোনো ব্যবস্থা হয়নি। যে কিছু অল্প বিস্তর যে পুরাবস্তুগুলি আজও বেশ কিছু মানুষের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে এবং প্রশাসনের একটা চরম উদাসীনতা সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। বারবার সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও সেভাবে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার এবং প্রাচীনতম যে বৌদ্ধ মহাবিহার মোগলমারি, তা যে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বা আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য স্থান হিসেবে
যে প্রাধান্য পাবে, তার জন্য যে বেসিক কিছু সুবিধে বা সুযোগের প্রয়োজন, সেগুলি সরকারের আরো বেশি দৃষ্টি আকর্ষণ করা একান্তই প্রয়োজনীয়তা রয়েছে। চৈতন্যদেব এই রাস্তা ধরে পুরী গেছিলেন, তাই এক সময় এই আজকের যেটি ন্যাশনাল হাইওয়ে 16 সেটিকে চৈতন্য সড়ক নামেও অভিহিত করা হয়। এই ধরেই তিনি পুরীর পথে যাত্রা করেছিলেন এবং শোনা যায় যে দাঁতনে তিনি অবস্থান করেছিলেন এবং পরবর্তীকালে সেখান থেকে তিনি পদব্রজেই গেছেন পুরী। দেখুন, বর্তমানে যে প্রত্ন খনন করা হয়েছে, আপনি প্রশ্নটা করেছিলেন, আমি ভুলেও গেছিলাম যে শুধুমাত্র এই ছোট্ট অংশটুকু নয়, সমগ্র গ্রাম জুড়েই বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন রয়েছে। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রয়াত ডক্টর অশোক দত্ত যখন গ্রামের অভ্যন্তরেও বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্রত্ন খনন করেছেন, সেই স্থাপত্যের নিদর্শন, পুরাবস্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে উদ্ধার করা গেছে। বর্তমানে এখানে যে প্রত্ন খনন হয়েছে, এই মহাবিহারের আয়তন হচ্ছে 80 মিটার বাই 80 মিটার, অর্থাৎ 6400 বর্গ মিটার। এখানে একটি বিহারিকা এবং একটি মহাবিহার রয়েছে। বিহারিকাটির নাম হচ্ছে মোগলাইক বা মোগলারিক বিহারিকা, আর মহাবিহারের নাম হচ্ছে যজ্ঞপিণ্ডক মহাবিহার। এছাড়াও সমগ্র গ্রাম জুড়ে রয়েছে প্রাচীন স্থাপত্য। ভবিষ্যতে যদি কোনোদিন পুনরায় প্রত্ন খনন হয়, তাহলে মাটির নিচে যে চাপা পড়ে থাকা ইতিহাস, সেটি জনমানসে আসবে এবং বাংলা তথা ভারতের বৌদ্ধ ইতিহাসের ক্ষেত্রে বা বৌদ্ধ ঐতিহ্যের ক্ষেত্রে মোগলমারি একটি অন্যতম অধ্যায় রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অতনু প্রধান, আমি সেক্রেটারি জেনারেল মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাকে মূল্যবান তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন। স্মৃতিতে রয়ে যাবে, তাই এখানকার স্টিল ছবিগুলো ভিডিওর শেষে সংযুক্ত করে রাখলাম। প্রয়োজন মনে করলে এখানকার যে খনন কার্য থেকে পাওয়া জিনিসগুলো একবার আপনারা চোখ বুলিয়ে নিতে পারেন।